ক্লাস দেখার মতো এখনো সময় নেই। আর একবার যখন ক্লাস জমিয়ে ফেলা হয় তখন আর এটা সম্ভব না যে আগের সব দেখে আবার নতুন না। নতুনগুলো চলতে থাকবে, আগেরগুলো তুমি অল্প, 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 অল্প করে দেখতে থাকবে। তো এনিওয়ে সিলেটে সারাদিন ধরে নাসির বলল প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি ইনশাআল্লাহ আগামী শুক্রবার রাত মেরামত করতে, সিএনজিটা সংস্কার আর মেরামত করতে। লাশটাকে সাধারণত বুদ্ধিজীবীর লাশদের যে মর্যাদা দেওয়া হয় এটা থেকে দেওয়া হয়নি। এবং তাতে আল মাহমুদের কিছুই যায় আসে না। আল মাহমুদ যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছেন এটা শুধু বাংলাদেশে না, তুমি কল্পনা করতে পারবে না ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ান বাঙালিদের কাছে আল মাহমুদ কি ভয়ঙ্কর রকম জনপ্রিয়। তার মধ্যে যদি আমি একজনের কথাই বলি, বর্তমান দিনের মিউজিশিয়ানদের মধ্যে তিনি অনেক বয়স্ক হয়ে গেছেন, এত জানে এরকম কম আছে। কবির সুমন, কবির সুমন আল মাহমুদের মানে একটা বিশাল ভক্ত। শুধু কবির সুমন অনেক 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 ভক্ত রয়েছে আল মাহমুদের ভারতে। আল মাহমুদের লাশটাকে নিতে দেয়নি এবং সেই কাজটা করেছে কি? সেই কাজটা করেছে আমাদের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। কজ মানে এই ওরা তো আসলে ফ্যাসিজমটা এমন ভাবে চর্চা করতো, এত নোংরা ভাবে চর্চা করতো, কোনো কারণ ছাড়া এসেই প্রথমে তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামটাকে পরিবর্তন করে ফেলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হ্যাঁ, অবশ্যই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মানে ওলি একটা অনেক অপচয়ের ব্যাপার। এটা করলো কেন? ক্ষোভ থেকে। নতুন করি একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা প্রকৃত অর্থে বাংলাদেশে কালচারাল সেক্টরে বাংলাদেশের বেস্ট প্রোগ্রাম। যত রিয়েলিটি শো আমরা দেখি না কেন, ক্লোজ আপ ওয়ান বলি, চ্যানেলে সেরা কণ্ঠ বলি, এগুলো বেশিরভাগই আসলে খুব আবর্জনা টাইপের রিয়েলিটি শো। কিন্তু নতুন করি ছিল একটা আসল একটা শো যেটা বিটিভিতে হতো। এই নতুন করিটা বন্ধ হয়ে গেল। তার এটা কোনো কারণ যে জিয়াউর রহমান নতুন করে স্টার্ট করেছিল এইজন্য এটা বন্ধ হয়ে যাবে কেন? যদি জিয়াউর রহমান ভালো শাসক হন কি খারাপ শাসক হোক সেটা পরের ব্যাপার। ওই জিনিসটা তো খারাপ ছিল না, যে জিনিসটা চলতেছিল। আল মাহমুদও কিন্তু এটা স্বীকার হয় 2019 সালে। আল মাহমুদের লাশটাকে সেভাবে মর্যাদা দিতে দেয়নি। কে দেয়নি? আওয়ামী লীগ। কারণ ওই যে আল মাহমুদ তার প্রতি হচ্ছে নানা কারণে ক্ষোভ ছিল এবং সেগুলো ছিল রাজনৈতিক কারণ। তো আমরা সেই আল মাহমুদের কবিতাই আজকে পড়ব। এবং একজন মানুষ কখনোই রাজনীতি থেকে আলাদা হতে পারে না। আমাদের এমন একটা দেশ যেখানে আমরা বলি এখানে ধর্ম এবং রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে না। কিন্তু এই দুইটাই হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অনুষঙ্গ। পৃথিবীতে যত যুদ্ধ, সংঘাত, বিগ্রহ তার মূলেই রয়েছে ইদার ধর্ম অথবা রাজনীতি। ধর্ম বা রাজনীতি ছাড়া কোনো কিছুই না। আজ ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ হচ্ছে সেটার পেছনে ধর্ম। আজ আরো নানা দিকে যত যুদ্ধ এরিয়া দেখবো, বাংলাদেশে 2 দিন পর দেখবা ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ, ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ হয়েছে, বা আগে দেখা যেত ছাত্র লীগের দুই পক্ষের সংঘর্ষ। শুধু সংঘর্ষ নয়, ভালো জিনিস খারাপ জিনিস সবকিছুই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হওয়ার যে ঘোড়ার ডিমই হও, তুমি কখনোই একটা পলিটিশিয়ান একটা সমাজে যতটুকু ইমপ্যাক্ট রাখতে পারে তুমি তার কিছুই রাখতে পারবে না। তুমি যদি একটা পলিটিশিয়ান যতটুকু রাখতে পারে ততটুকু রাখতে পারে তোমার জন্য প্রায় অসম্ভব। তো সবচেয়ে বেশি ইমপ্যাক্ট রাখতে পারে কি? একজন রাজনীতিবিদই রাখতে পারে। কিন্তু তুমি আমি আসলে রাখতে পারি না। তো আল মাহমুদ জন্মেছিলেন 1936 সালে এবং তিনি জন্মেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম এবং মাতার নাম এখানে দেওয়া আছে। এগুলো পরীক্ষায় আসে না, আমরা জাস্ট জানার জন্য এখানে জানতে পারি। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক গণকণ্ঠ এবং দৈনিক কর্ণফুলী এই পত্রিকাগুলোর সম্পাদক ছিলেন তিনি। পরবর্তীতে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং সেখানে ডিরেক্টর হয়েছিলেন, পরিচালক, অনেক বড় পোস্টে ছিলেন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সো তার ক্যারিয়ারটাও কিন্তু যথেষ্ট সাকসেসফুল ছিল। আর আধুনিক বাংলা কবিতায় তো উনার ভূমিকা নিয়ে বলাই বাহুল্য। আমার এই কবিতাটা পড়তে যেয়ে ট্রেনের বর্ণনা দেখি। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই তো। এই কবিতায় এখন ট্রেনের কথা আসবে। তোমাদের কাছে ট্রেন জার্নি ভালো লাগে? আমি একটা রিজন করে দিয়েছি। তোমরা একটু বলো তো, তোমরা তো ধর্ম, একটু দর্শন, একটু রাজনীতি এগুলো নিয়ে একটু কথাবার্তা হবে। ট্রেনের জার্নিটা আরো ভালো লাগে। মানে মনে হয় যে একটা ঝিম ধরে যাবার মতো এই সাউন্ড কাছে এখনো মনে হয় যে আমাকে যদি হচ্ছে র‍্যাঙ্কিং করতে দেওয়া হয় তাহলে আমি সবার প্রথমে রাখবো হচ্ছে লঞ্চ জার্নি, সবচেয়ে মজার। এরপরে ট্রেন জার্নি, এরপরে প্লেন জার্নি, আর সবচেয়ে নিকৃষ্ট মানে হচ্ছে বাস জার্নি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন চ্যাপ্টার স্টার্ট করব। চ্যাপ্টার স্টার্ট করার আগে আমি একটা লাইনের কথা মনে পড়ে, সেটা হচ্ছে শেষ ট্রেনে ঘরে ফিরবো না। তাই তো? অনুপমের একটা লাইন। এখন শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সঙ্গে ট্রেন। ট্রেন নিয়ে একটা ছোট্ট কাহিনী বলে আমি ক্লাসটা স্টার্ট করি। যে কাহিনীটা হচ্ছে ফ্রান্স কাফকার এবং মিলেনার। আমি কি কাহিনীটা বলবো? যদি তোমরা বলো তাহলে আমি বলবো। ফ্রান্স কাফকার সাহিত্যের কথা আমি অনেক সময় ক্লাসে বলেছি। আমাদের এই মানে আমাদের এই বলতে যে এই মানে সাহিত্য জগতে একটা মানুষ যে কত ভয়ঙ্কর ভূমিকা রাখতে পারে বা কিভাবে ডাইমেনশন চেঞ্জ করে দিতে পারে, তিনি ছিলেন জার্মানির ফ্রান্স কাফকা। আচ্ছা, আমি চ্যাপ্টার পজ করে দিচ্ছি। আবার পছন্দ করতেন মিলেনাকে এবং সেই মিলেনাকেই তিনি লিখেছিলেন কতগুলো চিঠি, যেটা তার বিখ্যাত বই লেটার্স টু মিলেনা। দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত মিলেনা কিন্তু ছিলেন একজন বিবাহিতা নারী। মিলেনার সঙ্গে তার পরিচয় হয় যখন তিনি প্রাগে, চেক প্রজাতন্ত্র একটা দেশ তোমরা জানো, আর ফ্রান্স কাফকা ছিলেন জার্মানিতে, খুব কাছাকাছি দেশ কিন্তু এগুলো। তো তিনি তার কবিতাগুলো তো লিখেছিলেন জার্মান ভাষায়, সরি নট তার হ্যাঁ, ফ্রান্স কাফকার কবিতা লেখাগুলো তিনি লিখেছিলেন জার্মান ভাষায়, কবিতা বলছি না সরি, তার লেখাগুলো লিখেছিলেন তিনি জার্মান ভাষায়। তো তিনি ওইটা তো কাজ করতেছেন কিন্তু হ্যাঁ হ্যাঁ, তো তিনি হচ্ছেন এগুলোকে চেক ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য মিলেনারকে তার বই দিয়েছিলেন, সেভাবে মিলেনার সঙ্গে তার পরিচয়। তো লেটার্স টু মিলেনা বইয়ে তিনি একটা ক্লেম করেছিলেন যে আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। তো তখন তিনি সেখানে এমনভাবে কবিতাটা লিখেন, আমি যদি বাংলায় কবিতাটার কথা বলি, লেটার্স টু মিলেনা বইয়ের একটা কবিতা, যে যদি আমরা জানতাম মিলেনা আগামীকাল পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তাহলে শেষ ট্রেনটা ধরে আমি চলে আসতাম প্রাগে। ওই দেশগুলোর মধ্যে কিন্তু ট্রেন দিয়ে কানেকশন আছে, ট্রেন দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়। সমাজ বিধির সকল বন্ধন, সকল নিয়ম কানুন ভুলে শুধু একটা দিন তোমাকে নিয়ে আমরা ঘুরে বেড়াতাম, কাটাতাম, তোমাকে নিয়ে আমি ঘুরতাম, সবকিছু নয়। তার মানে তোমার আর আমার এই মিলনের একমাত্র অন্তরায় কাল পৃথিবী ধ্বংস হচ্ছে না। এইভাবে যে ফ্রান্স কাফকা ভেবেছেন, এইভাবে ভাবাটা আসলে এত সহজ কিছু নয়। এইভাবে ভাবাটাই হচ্ছে অনেক অনেক কিছু। আমরা কবিতায় যাওয়ার আগে গতকাল একটা বই নিয়ে অল্প একটু পড়ছিলাম এবং একটা ভালো অনুবাদ খুঁজছি, সেটা হচ্ছে মাওলানা হযরত জালালউদ্দিন রুমির মাসনাভি, এবং এটাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে বইগুলো ধরা হয়ে থাকে মানুষের লেখা, তার মধ্যে অন্যতম একটা বই হচ্ছে এই মাসনাভি। এত এত বছর আগে লেখা, অলমোস্ট 800 বছর আগে লেখা একটা বই, বাট এখনো বইটার এক একটা লাইন কি অর্থ ক্যারি করে, কি কথা বলে। চলো আমরা কবিতা চলে যাচ্ছি। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। নীলবর্ণ, এই কবিতাটা একদম সহজ, এটা বোঝাতে খুব বেশি কঠিন কিছু নাই। নীলবর্ণ আলোর সংকেত বলতে মূলত বোঝানো হচ্ছে যে ট্রেনটা এখনই ছেড়ে দিল, ঠিক আছে? স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত, মানে যা ঘটা ঘটে গেছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা বাংলায় জিনিসটাকে যদি লিখি হুইসেল, কিন্তু আমি যদি ইংরেজিতে এই শব্দটার উচ্চারণ হচ্ছে হুইসেল, নট হুইসেল। আচ্ছা,
হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। হতাশার মতন হঠাৎ এটা দিয়ে কি বোঝাচ্ছে? মানে হতাশায় যে দীর্ঘশ্বাস ফেললাম এটার মতোই যেন হুইসেল দিয়ে ছেড়ে দিয়েছে ট্রেনটা। হুইসেল যে ট্রেন একটা সাউন্ড করে না ওই যে ছেড়ে দেয় এটা। আর ট্রেন আর প্লেন এগুলো তো তার জন্য অপেক্ষা করে না। ধরো আজকালকার আধুনিক দিনের বাসে টিকিট কাটলে যেটা হয় যেহেতু নাম্বারটা থাকে সুপারভাইজারের কাছে সেটা কল দেওয়ার সময় আপনারা কোথায় এটা সেটা জানতে চায়। কিন্তু ট্রেনে তো নরমালি ওটা হয় না। ঠিক আছে? ট্রেন তো নরমালি ওটা হয় না। ট্রেন তো দেখা যায় যে তোমার ওর সময় হবে হচ্ছে তখনই ছেড়ে দিবে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, মানে জানালার দিকে তাকিয়ে এভাবে আমাকে দেখছে। এবং চলন্ত ট্রেনে তো আসলে এইভাবে ওঠাটা অনেক রিস্কি, এটা মানুষ মারা যেতে পারে চলন্ত ট্রেনে এভাবে উঠতে গেলে। যদিও ফেরিওয়ালা ওঠে, এখন তুমি তো ফেরিওয়ালা না, তুমি তো ও তো ফেরিওয়ালা না, ও তো এখানে হচ্ছে এইভাবে ট্রেনে উঠে তার অভ্যাস নাই। তো যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ, কি হলো কাহিনীটা? জানালায় উবুর হয়ে দেখছে। ট্রেনের মাঝে কেন মানুষের এরকম যেতে এত মানে ট্রেনের বিষয়টা কেমন থাকে এখানে কেন এটা বলছে? ধরো এমন হতে পারে যে সে হচ্ছে ঢাকায় পড়াশোনা করে, ধরলাম কোনো একটা কলেজে, কিংবা ধরলাম সে ঢাকায় কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সে গিয়েছিল বাড়িতে এবং তার অন্যান্য বেশ কিছু ক্লাসমেটসরাও হচ্ছে সেই একই গ্রামের বা ওই একই এলাকার, এখন একসাথে সবাই রওনা দিচ্ছে। তো তাদের সাথেই তো ওর শহরে যাওয়ার কথা ছিল, ও তো উঠতে পারেনি, ওরা তো উঠে চলে গেছে এবং তারা হাত নেড়ে ওকে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তারা দিয়েছিলেন গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি, মানে এটা অনেক সময় আমাদের বাবা মায়েরা আমাদের বলে না যে আরে তোর এভাবেই সময় চলে যাবে। আম্মা বলছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস, মানে ট্রেন যাতে মিস না হয় সেই ভয় বলছে আজকে রাত্রে না হয় তুই শুধু বইটা নিয়েই বসে থাকবি, কত রাতে তুই এইভাবে থাকিস, তো দরকার কি আজকে রাতে এইভাবেই কাটা। আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। আমার ঘুম পেল, ও ঘুমিয়ে গেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। কি বোঝালো এটা দিয়ে? নিহত মানে কি, মানে মারা যাওয়া, নিঃস্বপ্ন মানে কি যেখানে কোনো স্বপ্ন নেই, নিদ্রায়, এই নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম মানে ও ঘুমালো তেমন স্বপ্ন দেখলো না, নিহত হয়ে থাকলো না, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকার মতো অবস্থা। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না, ওর সহযাত্রীদের কথা বলছে যারা ওর সাথে ট্রেনে একসাথে গিয়েছে, যাবার কথা ছিল, ও তো যেতে পারে না, ট্রেন মিস করলো। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়, লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়, নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। আচ্ছা, সহযাত্রী না, মূলত এখানে বলা হচ্ছে এরা হচ্ছে ওদের ভাই বোন, ওর ভাই বোন, ওর ভাই বোনদের বিবরণ দেওয়া হচ্ছে যে ওর ভাই বোনরা কতটা সময় সচেতন। জাহানারা কোনোদিন সে ট্রেন ফেল করে না। ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়, ওর ভাই লাইলি ওর বোন মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়, ওর আরেকটা বোন নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। অখ্যাত স্টেশন বলতে মনে করো ধরো এমন একটা রেল স্টেশন যেটার কোনো খোঁজ খবর নাই, যেমন এরকম অনেক স্টেশনই তো আছে যেগুলোকে একদম অখ্যাত স্টেশন বলা যায়, ওখানে হয়তো বা দিনে 2টা বা একটা লোকাল ট্রেন আসে, এরকম কোনো একটা স্টেশন। বা ধরো একটা অখ্যাত স্টেশনের কথা যদি বলি আমি, ধরলাম কোনটার কথা বলতে পারি, কোনটার কথা বলতে পারি যে একদম অখ্যাত টাইপের একটা স্টেশন, খুব একটা মানুষ সেখানে নামে না। আমি এরকম খুব একটা স্টেশনে বাংলাদেশে আমি নামি নাই বা আমার ইয়ে হয় নাই, আমি যেগুলোতে নেমেছি অনেক ক্রাউডেড ছিল অলওয়েজ। আমি ভারতে আমার একটা স্টেশনের কথা মনে পড়ে, চালসা রেল স্টেশন, এটা হচ্ছে তোমার ভারতের ডুয়ার্সে পশ্চিমবঙ্গে। ওই স্টেশনটা আমার কাছে বেশ একটা অখ্যাত স্টেশন মনে হচ্ছে, কিন্তু যেই ট্রেনে আমি ভারতে একটা খুব একটা মানে খুবই দামি একটা ট্রেনে আমি উঠেছিলাম, একটা বিস্তারম কোচে। বিস্তারম কোচ হচ্ছে যেটার উপরে সাইডে সব কাঁচ আর কি, খুব সুন্দর লাগে বিস্তারম কোচে চড়তে, বাংলাদেশে বিস্তারম কোচ নাই। তো এরকম একটা অখ্যাত স্টেশনে আমি কুয়াশায় কাঁপছি শীতে, কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। তো কুয়াশাটা যে পাড়ি দিচ্ছে এটাকে কবির কল্পনায় এটা হচ্ছে যেন সাদা পর্দার মতো, তো এটাতে দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো, ঘরে তো ফিরতেই হবে কারণ সে তো ট্রেন মিস করেছে। শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। তো এইভাবে যেতে যেতে আবার লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখবো পরিচিত নদী। পরাজিতের মতো কেন? কারণ এই যে ট্রেনটা মিস করেছে সেই অনুশোচনা বোধ থেকে নিজেকে পরাজিত বলছে, তার মুখের উপর যখন রোদ নামবে সে সামনে দেখবে পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে পানির দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। আটচালা বলতে মূলত বোঝানো হচ্ছে গ্রামের যে বাড়িগুলো ওই টিনের, দেখা যায় যে ধরো দেখবা যে প্রথমে 4টা চালের একটা ইয়ে, তার উপরে আরো 4টা চাল, এই দুইটা মিলে বলা হয় এটাকে আটচালা। দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। কেন এটার কথা বলছে দারুণ ভয়ের মতো ভেসে উঠবে? কারণ সে যে এই যে এতগুলো পথ পাড়ি দিয়ে কুয়াশা দিয়ে আসলো, শিশির জমলো, আবার রোদ উঠতে দেখলো, সবকিছু এত দৃশ্য দেখার পরে আবার ঘড়িটা দেখলাম, এদের ভয় তো কেমন লাগছে, সবাইকে আবার যে বলবো যে আমি ট্রেনটা মিস করেছি। কলার ছোট বাগান, দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে, মানে কলার পাতা যে কাঁপে, নানা করে কাঁপছে বলতে কলার পাতা যে কাঁপে এই বিষয়টাকেই বলছে নানা করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা মানে কি? এটা হচ্ছে সূরা আর রহমানের একটা আয়াত, যার অর্থ হচ্ছে অতঃপর তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। বাসি বাসন বলতে যেটাকে এঁটো বাসন বলা হয়, বা ধরলাম যে বাসনগুলোকে অলরেডি ব্যবহার করা হয়েছে গত রাতে, মানে যেগুলো ময়লা আর কি, ধোয়া হচ্ছে কলপারে, ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। আমার মনে পড়ে আমি তেমন ঘর ছেড়ে 6 বছর ছিলাম ক্যাডেট কলেজে। সো ওই সময়টাতে যখন আমি ঘরে আসতাম এবং বাসা থেকে চলে যেতাম, ওইরকম একটা ব্যাপার মনে হতো আমার প্যারেন্টসের কাছেও। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই, মা বলছেন। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো। প্রত্যাবর্তনের লজ্জা, প্রত্যাবর্তন বলতে কি বোঝায়? প্রত্যাবর্তন বলতে বোঝায় ফিরে আসা। প্রত্যাবর্তন বলতে বোঝায় ফিরে আসা। তো ওই প্রত্যাবর্তনের লজ্জা কেন? কারণ ও তো ট্রেনটা মিস করে ফিরে এসেছে, তো এটাকে একটু ব্যর্থতাই বলা যায়। এটার জন্য বলছে ওর মাকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে এই যে ফিরে আসার লজ্জা, এই লজ্জাটাকেও একদম দূর করে দিবে। এটাকে বলছে ঘষে ঘষে লজ্জাটাকে তুলে ফেলবো। তো একটু শব্দার্থ টিকার দিকে একটু যাই, সেটা হলো উৎকণ্ঠিত মানে কি, অনেক ব্যাকুল হয়ে থাকার, উবুর মানে উপুর হয়ে থাকা, ঠিক আছে?
আর এখানে বোঝানোর মতো কিছু নাই, আমি এগুলো সবই পড়িয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আল মাহমুদের সবচেয়ে বিখ্যাত বই, যেটা সোনালী কাবিন এই কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাওয়ার কথা ছিল তারা ট্রেনের জানলা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছেন। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির মনে পড়লো বাবা মায়ের কথাগুলো, নিজের ভাই বোনদের সতর্ক সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোরাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল। কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনী কবির জন্য পরম স্বস্তি। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলছেন মায়ের আশ্রয়। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। এটার মানে কি এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি? এটার মানে হচ্ছে যে গ্রামের মাঝে তো অনেক গাছপালা, প্রকৃতিটা অনেক জীবন্ত সেখানে, আর শহরে তো শুধু ইট পাথর কংক্রিটের বাড়িঘর। তো সেই প্রকৃতি বা গ্রামের মায়ের যে ভালোবাসা সেটা অনেক বেশি জীবন্ত শহুরে এই যান্ত্রিক জীবনের তুলনায়। এই ছিল আমাদের কবিতা। কবিতাটা তোমাদের কেমন লেগেছে সেটা বলো, এবং কবিতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। এরপরে আমি তোমাদের HW তে যাবো, এবং HW তে যাওয়ার পরে আমি হচ্ছে তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা HW যাবে, কিছু প্রশ্ন তো দিব তোমাদেরকে। আমি বলো কেমন লাগলো কবিতাটা। হ্যাঁ তো ছোট্ট ক্লাস, এটা ছোট্ট ক্লাস না দেওয়া যায় যদিও, ক্লাসের স্কেডিউলটা একটু দেখি। দাঁড়াও, ঠিক আছে, আমরা তো একটু নামাজের বিরতি দিই। হ্যাঁ, বাকিটা পড়বো। ফার্স্টে সো আমাদের HW থাকছে এটা। তোমরা আসলে যতই মানে ক্লাসে আমি পড়াই ভিডিওটা না করো তাহলে কখনোই তোমার পড়াটা পরিপূর্ণ হয় না। এখনকার দিনে আসলে মানে ইন্টারনেটটা খুললেই ঘরে বসে উপার্জন করে লক্ষ লক্ষ টাকা, এই সেই, আবার এটার আবার একটা নামও দিয়েছে মানুষ, তাবিজ বিক্রি করা এবং আরো নানা রকম কিছু। কিন্তু কিভাবে বুঝবা যে মানুষ টাকা উপার্জন করাটা আমি খারাপ বলছি না, কিন্তু আগে যেমন মানুষ একটা গুরুত্ব দিত জ্ঞান অর্জনের প্রতি, ওই যে একটা অফ রাখছে, আমি প্রশ্ন নিব। এখন হচ্ছে সেই জ্ঞান অর্জনের গুরুত্বটা পুরোপুরি চলে গেছে টাকা উপার্জনের দিকে। টাকা উপার্জনকে আমি খারাপ বলছি না, টাকা উপার্জনের প্রয়োজনীয় বিষয়, কিন্তু এতটা আবার টাকা কেন্দ্রিক হয়ে গেল সমস্যা। তো কিভাবে বুঝবা যে কোন গুরু বা যে শেখাচ্ছে কে ভুয়া কে হচ্ছে আসল? এটা বোঝার প্রধান উপায় হচ্ছে যে তোমাকে কোনো না কোনো কিছু অনুশীলন দিচ্ছে বা প্র্যাকটিক্যালি সেটাকে প্র্যাকটিস করাচ্ছে। যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে আসলে যতই তুমি থিওরি শেখো না কেন এটা কোনো কাজে দিবে না। ধরো তুমি ক্লাসে মনোযোগ দিয়েছো 70%, কিন্তু তুমি বা ক্লাসটা করেছো 70%, কিন্তু তুমি HW-টা খুব মনোযোগ দিয়ে করেছো, প্র্যাকটিস বুকটা পড়েছো যেটা অ্যাপে আছে, এবং অ্যাপে যে এক্সামের ফিচার রয়েছে সেখানে তুমি এক্সাম দিয়েছো। আর অন্য একজন যে ক্লাসে 100% মনোযোগ দিয়েছে কিন্তু HW প্র্যাকটিস বুক অ্যাপে যে এক্সাম দেবে কিছু করে নাই। আকাশ পাতাল পার্থক্য হবে দুজনের মধ্যে। ক্লাসে তুমি যতই মনোযোগ দাও, যতই ক্লাস করো না কেন, যদি তুমি HW না করো তাহলে তুমি নিজে নিজে করে শিখছো না। যদি তুমি প্র্যাকটিস বুক না পড়ো তাহলে তুমি আসলে এটা রিক্যাপ করতে পারছো না। তৃতীয়ত তুমি যদি এক্সামটা না দাও তাহলে এগুলো তোমার লং টার্ম শর্ট টার্ম মেমরি থেকে তোমার লং টার্ম মেমরিতে যাচ্ছে না। অ্যাপ নাই বা কোনো এডুকেশনাল প্ল্যাটফর্ম নাই। বাংলাটা তোমরা পড়ার জন্য তো আমি জানি যে তোমাদের সাথে এমনিতেই সময় কম, অন্যান্য বিষয় নিয়ে তোমরা ব্যস্ত। তো বাংলার জন্য আলাদা করে তোমাদের রুটিন করা বা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। ক্লাসে আমিও যা দিচ্ছি সেই HW ছবি তুলে গ্রুপে পোস্ট করো। অ্যাপে যে এক্সাম আছে সেই এক্সামটা একটু সাথে সাথে দিয়ে দাও, দ্যাটস ইট। আর প্র্যাকটিস বুকটাতে একটু চোখ বুলাবা, তাতেই কাজ চলবে। যেদিন ক্লাস হবে ওই দিন এটা একটু ফলো করো, তাহলেই হবে। করার পরে এখানে আমি উত্তরটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা উত্তরটা পরে দেখবা। উত্তরটা তোমরা দেখে দেখে লিখবা না। সময় নিবা কতক্ষণ? 19 মিনিট। একটা সৃজনশীল লিখতে আমরা 19 মিনিটের বেশি সময় নেব না। এবারে তোমাদেরকে আমি অবজেক্টিভ দিব কয়েকটা। সো তোমরা এই অবজেক্টিভগুলো অ্যান্সার করবা কিভাবে? তোমরা অবজেক্টিভগুলো অ্যান্সার করবা হচ্ছে ভাবে তোমরা অ্যান্সার করবা। সো এই যে আমি চারটা রিজন করে দিয়েছি। সি, অনেকেই বলছে এ। আচ্ছা, এটার অ্যান্সার সি হবে। দোলাতে দোলাতে তিনি এ, কারণ সরাসরি একটা লাইন আছে যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে তিনি হচ্ছেন ঘরে ফিরবেন। 2 নম্বরটা অ্যান্সার করো। প্রত্যাবর্তনের লজ্জা বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? সিডি সবাই সবগুলোই অ্যান্সার দিচ্ছ, এই কেমন বিষয়? প্রত্যাবর্তনের লজ্জা বলতে তিনি কি বুঝিয়েছেন? আগে আমরা একে একে ভুল উত্তরগুলোর দিকে একটু তাকাই। জীবনের হতাশা নৈরাশ্য এমন কোনো কিছু না। প্রকৃতির কাছে থাকার আনন্দ এরকম কোনো কিছু না। নাগরিক জীবনের হতাশা নৈরাশ্য এমন কোনো কিছু না। এই অ্যান্সারটা নির্ণয় করা সবচেয়ে সহজ হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন দিয়ে, অর্থাৎ ভুল উত্তরগুলো নির্ণয় করতে করতে। যেমন নাগরিক জীবনের হতাশা নৈরাশ্য এই রিলেটেড কিছুই বলে নাই, সেটা বাদ। প্রকৃতির কাছে থাকার আনন্দ এরকম কোনো কথা আসে নাই, বাদ। উন্মূলিত, উন্মূলিত শব্দটার অর্থ আমি নিজেও জানি না। উন্মিলিত হতে পারে মানে খোলা, এরকম এগুলো না। সো আমি একটা অর্থ একটাই দেখতে পাচ্ছি এখানে, যেটা উত্তর হতে পারে সেটা হচ্ছে শেকড়ে ফেরার অভিব্যক্তি। এবার আমরা 3 নম্বরটা অ্যান্সার করি। ফেসবুক আইডি একটু খুলে নিও, যেটাতে অন্য কাউকে অ্যাড করার প্রয়োজন নাই, শুধু শিখর গ্রুপে অ্যাড থেকো। বা যদি তোমার আব্বু বা আম্মুর আইডি থেকে থাকে সেটা দিয়েও তুমি চাইলে শিখর গ্রুপে অ্যাড হতে পারো। খালি ছবিটা তুলে তুমি বলবা যেটা আপলোড দিয়ে দিতে থাকে, বা তুমি নিজে আপলোড দিয়ে দিবা। তো ওইখানে যেটা হয় যে তাহলে কোনো ফিডব্যাক থাকলে দিতে পারি আমরা যে তোমার এটা এরকম করো, যেরকম করো। শুধু আমি নাই, একটা ডেডিকেটেড বাংলা টিম আছে যেটা কাজ করে। তো তোমাদের জন্যই তো এই গ্রুপটা। তোমাদের যে কোনো জিজ্ঞাসাকে ওখানে আসলে যে কোনো প্রশ্নের উত্তর দেবার প্রশ্ন। যার বুক ফেটেই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটে ছেড়ে ডাক দিল যে গানে গানে। এখানে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার কোন ভাবে প্রতিফলন ফুটেছে? আমরা দেখি এখানে অবারিত প্রকৃতির অসীম সৌন্দর্য। সৌন্দর্য নিয়ে এখানে কোনো কথাবার্তাই বলে নাই। আচ্ছা, অস্তিত্বের শেকড়ের টান অনুভব, হ্যাঁ এটা এখানে করেছে। প্রকৃতির সাথে জীবনের ঘনিষ্ঠতা, এটাও এখানে করেছে। তাহলে এখানে প্রথমটা কাটা চলে যাচ্ছে, তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 2 এবং 3। এটাই হচ্ছে এটার উত্তর। তো এটা ভালো লাগলে শিবজিৎ গ্রুপে পোস্ট করতে পারো। আর হোমওয়ার্ক পোস্ট করবে তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটা যদি অ্যাড থেকে না থাকো, তোমার HSC নাম্বার, HSC ইয়ার কোয়ার্টার নাম্বার লিখে তুমি ফেসবুকে সার্চ করলে গ্রুপটা পেয়ে যাবে। আর কবিতার মূল ভাবটা হলো আটচালা হচ্ছে ঘর আর কি, যে টিনের ঘরগুলো আমরা গ্রামে দেখি ওগুলোকে বলা হয়